একজন নিঃসঙ্গ বিকলাঙ্গ ব্যক্তির চিন্তাভাবনা খুবই গভীর এবং কষ্টদায়ক হয়। নিজের অক্ষমতার জন্য সক্ষম ব্যক্তির কর্মকাণ্ডে প্রচণ্ড সন্দেহ হয় তার। আমাদের চারপাশে পঙ্গু কিংবা বিভিন্ন ধরনের অসুস্থ মানুষ বসবাস করে। আমরা শুধু তার বাইরের ঘটনাগুলোই দেখি, তার চাওয়া পাওয়া চিন্তাভাবনা নিয়ে কখনোই ভাবি না। সমাজের এমন প্রতিবন্ধী লোকদের মনের ভেতরটা অসম্ভবভাবে ফুটিয়ে তোলা হয়েছে বারান্দা মুভিটিতে। মুভিটির প্রত্যেকটি চরিত্রে আপনি আপনার নিজের চিন্তাভাবনাগুলোকে খুঁজে পাবেন। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক অসাধারণ মাস্টারপিস মুভি বারান্দা। কথা দিচ্ছি শেষ পর্যন্ত খুবই ভালো লাগবে। সঙ্গে আছি আমি নুসরাত। মুভির শুরুতেই একটি ছোট্ট শহর দেখা যায়। দেখে বোঝা যায় এখানকার জীবনযাত্রার মান খুবই নিম্নমানের। সবাই যে যার কাজে ব্যস্ত, সকলেই জীবনের প্রয়োজনেই ছুটছে। শুধু থেমে আছে একজন, তিনি উপরের বারান্দায় বসে আছেন। নাম তার গিরিজা, মাঝবয়সী ভদ্রলোক। সে বারান্দায় বসে থাকলেও তার ঘর থেকে কথা এবং হাসির আওয়াজ শোনা যাচ্ছে। কোনো এক নারী কণ্ঠ একজন পুরুষকে মজার ছলে তার মোজার খরচ নিয়ে হাসাহাসি করছে। তারপর অফিসে গিয়ে সঠিক সময়ে যেন সে খেয়ে নেয় সে কথাও বলে দিচ্ছে। এসব কথাবার্তার আওয়াজে গিরিজা বারান্দা থেকে বিরক্ত হচ্ছিল। সে তার অজান্তেই বিড়বিড় করে বলে ওঠে, ও আবারও এসেছে। পরক্ষণে নিজেকে সামলে নিয়ে বলে, আমি বা সাধু কোথায়। এখান থেকে আমরা ঘটনার কিছুটা ফ্ল্যাশব্যাকে চলে যাই। গিরিজা তখন যুবক। গিরিজা আর তার বন্ধু মোহন একটা কারখানায় কাজ করত। একদিন কাজ করার সময় গাড়ির একটা এক্সেলের খণ্ড গিরিজার চোখে পড়ে। সঙ্গে সঙ্গে সেটি সে নিজের কাছে লুকিয়ে ফেলে। এমনকি কারখানা থেকে বেরোনোর সময় গার্ড যখন সবাইকে চেক করছিল তখনও সে ধরা পড়ে না। গার্ডের চোখ ফাঁকি দিয়ে ভাঙা এক্সেলটি সে বাড়িতে নিয়ে আসে। দরজা খোলে রুনু। রুনু এক্সেল দেখে খুব খুশি হয়, হয়তো কোনো কাজেও লাগতে পারে। কিন্তু প্রচণ্ড ভারী জিনিসটা। রুনু আর গির্জার কথাবার্তায় বোঝা যায় তাদের রুমের জানালা খুবই নড়বড়ে হয়ে গেছে। ফ্রেম না বদলে শুধু কাঠ বদলালেও কাজ হবে না। তবু সামান্য ঝুঁকি কমানোর জন্য গিরিজা কাঠ দিয়ে জানালায় জোড়া দিয়েছে। এতেও খানিকটা ভয় পাচ্ছে রুনু। যদি কেউ কাঠ লাগাতে দেখে ফেলে তাহলে সে জেনে যাবে যে এই ঘরের জানালা ভাঙা। এতে তাদেরই ক্ষতি, কারণ এলাকায় এ ধরনের চোরের কোনো অভাব নেই। ইতোমধ্যেই কয়দিন আগে তাদের ঘরে চুরি হয়েছে। যদিও চুরি করবার মতো আহামরি জিনিস তাদের ঘরে নেই, তারপরেও নিত্য প্রয়োজনীয় ব্যবহৃত পুরনো জিনিস চোর নিয়ে গেছে। সেটা নিয়েও হাসাহাসি করে রুনু আর গিরিজা। তবে আশ্চর্যের বিষয় হলো, চুরির দিন রুনু ঘরেই ছিল, কিন্তু সে এমন গভীর ঘুমে ঘুমিয়েছিল যে চোরের আগমন বুঝতেই পারেনি। সচরাচর রুনুর ঘুম খুব পাতলা। একটা বিড়াল এলেও সে জেগে ওঠে, কিন্তু সেদিন জাগেনি। গিরিজা বলে, এখন থেকে চোর এলে তোমার ঘুম ভেঙে যাবে, সে ব্যবস্থা করছি। গিরিজা গাড়ির এক্সেলের টুকরোটি জানালার সাথে ঠেসে রাখে, যেন কেউ জানালা খোলার চেষ্টা করতেই সেটা নিচে পড়ে যায়। আর যেহেতু প্রচণ্ড ভারী জিনিস, তো নিচে পড়লে এমন শব্দ হবে যে রুনুর অবশ্যই ঘুম ভেঙে যাবে। রুনু প্রচণ্ড জোরে জোরে হাসতে থাকে। এমন বুদ্ধিও কারো মাথায় আসে নাকি? ফ্ল্যাশব্যাক শেষ হয়। রুনুর এখনও হাসে, তবে গিরিজার সাথে না। ঘরে থাকা রুনুর হাসির আওয়াজ আসছে। অনেকক্ষণ ধরেই তার কথার আওয়াজ ভাসছে। অম্বরের সাথে কথা বলছে সে। অতিরিক্ত চা খেলে লিভারের সমস্যা হয়, কিন্তু অম্বর বলছে রুনু বৌদির হাতের চা খেলে তার কোনো সমস্যা হবে না। রুনু গিরিজার সাথে বহু বছর হলো আছে, একেবারে স্বামী স্ত্রীর মতোই, কিন্তু তারা বিবাহিত না। সে রহস্য আমরা পরে জানতে পারব। আর অম্বর গিরিজার দুঃসম্পর্কের ছোট ভাই। গিরিজা বাড়ির এক রুমে মাসিক 500 টাকায় ভাড়া থাকে সে। ইদানিং অম্বর আর রুনুর মেলামেশা ভালো লাগে না গিরিজার, সন্দেহ হয় তার। বারান্দায় বসে মাঝে মাঝেই সে তাদের হাসাহাসির আওয়াজ শুনতে পায়। গিরিজা ক্র্যাচে ভর করে চলে। একটা অ্যাক্সিডেন্টে নিজের পায়ের শক্তি হারিয়ে ফেলেছে সে। রুনুকে সন্দেহ করার অন্যতম কারণ তার নিজের অক্ষমতা। গিরিজা সেখানে বসেই ভাবতে থাকে। পত্রিকাওয়ালা ছেলেটা নিচ থেকেই বারান্দায় পত্রিকা ছুঁড়ে দিয়ে চলে যায়। গিরিজা পত্রিকা খুলে দেখেছিল, তখনই ভেতর থেকে রুনু চলে আসে গিরিজাকে 1 কাপ চা দিয়ে পাশেই বসে গল্প করার জন্য। গিরিজা খেয়াল করে রুনু চুলের শ্যাম্পু করেছে, কিন্তু রুনুর তো শ্যাম্পু নেই। তবে কি সে অম্বরের শ্যাম্পু ব্যবহার করেছে? মনে মনে চিন্তা করে গিরিজা। তারপর রুনুকে বলে, অনেকদিন পর রুনু গত পরশু চুলের বেনি দোলাচ্ছিল। বয়সকালে চুলের বেনি দোলানো নিয়ে তার একটু মজা করে। কথার মাঝে ভেতর থেকে অম্বর রুনুকে ডেকে জানায় সে বের হচ্ছে। বারান্দা থেকে দেখা যায় অম্বর রাস্তা দিয়ে চলে যাচ্ছে। রুনু আর গিরিজা আবারও কথা শুরু করে। রুনুর অফিসের একজন মারা গেছে।
তার স্ত্রী এখন লোকটির চাকরিটা পেতে যাচ্ছে, কিন্তু তার লেখাপড়া কম থাকায় একটু ঝামেলা হচ্ছে। এসব গল্পের মাঝেই অম্বর আবারও বারান্দার নিচে ফিরে আসে। রুনু বৌদিকে ডেকে তার কাছে বাজারের ব্যাগ চায়। রুনু ব্যাগ নিয়ে এসে ওপর থেকে অম্বরের হাতে ব্যাগটা ছুঁড়ে দেয়। অম্বর চলে যাওয়ার পর রুনু জানায় আজ আর গিরিজাকে বাজারে যেতে হবে না, কারণ ফেরার সময় অম্বর মুরগি কিনে নিয়ে আসবে। গিরিজা ব্যাপারটা একদমই পছন্দ করে না, কারণ অম্বর এ বাড়ির ভাড়াটিয়ার মতো থাকবে। সে মাসে যে টাকাটা ভাড়া দেয় তার থেকে বেশি কোনো সুবিধা তাকে দেয়া হবে না। বাড়তি খরচ করে কোনো লাভ নেই। রুনু জানায় ছেলেটা হোটেলে খায়, হয়তো আজ একটু আমার হাতে খেতে ইচ্ছে করছে। আর শখের ব্যাপারগুলোতে টাকার হিসেব করলে চলে নাকি? তাছাড়া কেউ খেতে চাইলে মুখের উপর তাকে না করা যায় না। আর অম্বর তো গিরিজার ভাই হয়, কিন্তু গিরিজা এই কথাটাতেও সন্দেহ করে। তার মনে হয় রুনু নিজেই বলেছে হোটেলের চেয়ে সে ভালো রান্না করে। গিরিজা অম্বরকে এখানে আনতেই চায়নি। যেদিন অম্বরের বাবা প্রথম অম্বরকে এখানে রাখার কথা বলেছিল, সেদিন তো গিরিজা তাকে বাড়ির ঠিকানাই দেয়নি, দিয়েছিল রুনুর অফিসের ঠিকানা। তবুও অম্বর হাতড়ে হাতড়ে ঠিকই অফিসে গিয়ে রুনুর সাথে চলে এসেছে। আর রুনুও কেন যে অম্বরকে এখানে রাখার জন্য রাজি হয়ে গেল? এসব কথা বলতে বলতেই গিরিজা বিষম খেয়ে কাশতে শুরু করে। রুনু কিছু না বলে গিরিজার পিঠে হাত বুলিয়ে দেয়। রুনুর মনে পড়ে যায় সেদিন অম্বর যখন অফিসে গিয়েছিল, সেদিন একসাথে তারা খাবার খেয়েছিল। অম্বর তার নিজের অজান্তে স্বাভাবিকভাবে রুনুর হাত ধরে খাওয়ার জন্য জোর করছিল, কিন্তু অম্বরের সে হাতের ছোঁয়া রুনু তো স্বাভাবিকভাবে নিতে পারেনি। সেদিন অম্বরের ছোঁয়া তার ভেতরে অন্যরকম একটা অনুভূতি জাগিয়ে দেয়। অনেকদিন পর সে একটা সুস্থ পুরুষের ছোঁয়া পেয়েছিল, তাই তো সে অম্বরকে ফিরিয়ে দিতে পারেনি। এবার তারা কথার মোড় অন্যদিকে ঘুরিয়ে নেয়। অম্বরের ঘরে নাকি প্রচুর গরম। অম্বর এই কথাটা ওদের দুজনকেই জানিয়েছে। তো অম্বর একটা পাখা কিনে নিলেই পারে, রুনুও তাই বলেছে। এটা শুনে গিরিজা বলে, পাখা হলে তো অম্বরের গায়ের ঘামের গন্ধ হবে না। অম্বরের গায়ের ঘামের গন্ধ তোমার অনেক বেশি ভালো লাগে, আমি তোমাকে ওর কাপড় শুকতে দেখেছি। এ কথা শুনে রুনু ধরা পড়া চোরের মতো হয়ে যায়, কিন্তু রুনু এটা স্বীকার করে না। গিরিজা আবারও বলে, তোমার ঘামের গন্ধ পছন্দ, আমি কারখানা থেকে এলে তুমি তখনও শার্ট শুকতে, তবে তাতে পেট্রোল বা অন্য কিছু লেগে থাকতো। হয়তো তোমার মেকানিকের গায়ের ঘামের গন্ধের চেয়ে একজন ফুটবল প্লেয়ারের ঘামের গন্ধ বেশি ভালো লাগে। নিমেষেই ঠান্ডা কথার মাঝেই যেন একটা যুদ্ধ শুরু হয়ে যায়। অম্বর ফুটবল খেলে, মোটামুটি ফুটবলের সাথেই সে যুক্ত। গিরিজা তাহলে কি বোঝাতে চাইছে? রুনু কিছুটা রাগ করে উঠে ঘরে চলে যায়। রুনু চলে যেতেই গিরিজার বাড়ির সামনে একটা লোক এসে স্কুটি থামায়। লোকটি মোহন, গিরিজার বন্ধু। অনেকদিন পর আসলো গিরিজার বাড়িতে। সকাল সকাল বন্ধুর বাড়িতে এসেছে মোহন। এসেই রুনুর কাছে পানি আর চা চায়, আর তারপরে বিছানায় শটান হয়ে শুয়ে পড়ে, যেন এটা তারই ঘর, তারই বিছানা। গিরিজা মোহনের বউ কেমন আছে জানতে চাইলে মোহন জানায় সে ভালো আছে। এর মধ্যেই রুনু এসে পানি দিয়ে যায়। রুনু যাওয়ার পরই মোহন রুনুর শরীরের গঠনের প্রশংসা করতে থাকে। কয়েকজন বখাটে বন্ধু একটা মেয়েকে দেখলে যেভাবে বাজে ইঙ্গিতে কথা বলে, ঠিক সেরকম। গিরিজা কিন্তু রেগে যায় না। পরক্ষণেই মোহন বলে ওঠে, রুনু, তোর বউ না হয়েও সিঁদুর পরে, একদম বউয়ের মতোই থাকে। তারাই সিঁদুর পরা নিয়েও ঠাট্টা করে হাসতে থাকে। হাসতে হাসতে গিরিজা খেয়াল করে মোহন পান্নার আংটি পরে আছে। এসব আংটির প্রতি মোহনের অন্ধবিশ্বাস রয়েছে, কিন্তু গিরিজা এসব বিশ্বাস করে না। মোহন বলে, গিরিজা এসব বিশ্বাস করে না বলেই নিজের পা হারিয়েছে। এসব আংটিতে অনেকেরই অনেক কিছু হয়। কথায় কথায় গিরিজা জানতে পারে মোহনের বউ 15 দিন হলো শয্যাশয়ী অসুস্থ। মোহনের সাথে তার বনিবনা হচ্ছে না। মোহন সুস্থ সবল পুরুষ, তার বউ ঘরে পড়ে থাকলে বনিবনা হবে কি করে? গিরিজা তাদের পুরনো কথা তোলে। যেদিন প্রথম সে মোহনের বউকে দেখেছিল, বোতলে মদ ছিল না বলে মোহন সেদিন তার বউকে থাপ্পড় মেরেছিল। আর শেষবার দেখা হয়েছিল হসপিটালে, গিরিজাকে দেখতে এসেছিল। মোহন জানায় 20 বছর একসাথে সংসার করলেও এখন আর তার চলছে না, সেভাবে নিজের জীবন নষ্ট করতে পারবে না। এসব বলতে বলতে রুনু মোহনের জন্য চা নিয়ে আসে। মোহন চায়ে চুমুক দিয়েই বলে, চায়ে চিনি বেশি হয়েছে, সে লিকার ছাড়া চা চায়। মোহন হুকুমের সুরে কথা বলে রুনুর সাথে। রুনু চলে যেতেই মোহন অম্বরের ফুটবল খেলার কথা তোলে, কিন্তু সে আলোচনা বেশিক্ষণ চলে না, কারণ গিরিজা মোহনের বউয়ের ব্যাপারে কথা বলতেই বেশি আগ্রহী। গিরিজা আবারও বলতে শুরু করে, বৌদি হসপিটালে যখন তাকে দেখতে এসেছিল সে খুব খুশি হয়েছিল। এবার রুনু এলে তাকেও গিরিজা বৌদির কথা বলে। রুনু কিছুটা তাচ্ছিল্য নিয়ে বলে, এসেছিল বৌদি, তোমার বুকে মুখে হাত বুলিয়ে দিয়েছিল। এটা শোনার জন্য গিরিজা একদমই প্রস্তুত ছিল না। সে এতটুকু হয়ে পত্রিকা খুলে পড়ার অজুহাতে নিজের মুখ ঢেকে নেয়,
বুঝতে পারে বৌদির প্রশংসা একটু বেশি করে ফেলেছে। মোহন এসবে মন দেয় না। সে রুনুকে বলে মুরগির রোস্ট আর ফ্রাইড রাইস করতে, ঘি চাল যা লাগবে তার যেন একটা লিস্ট করিয়ে দেয়, মোহন এনে দেবে, সে তো আজ এখানেই খাবে। রুনু বাজারে লিস্ট করতে চলে যায়। মোহন নতুন গল্প শুরু করে। তার একটা অল্প বয়সী মেয়ের সাথে ভাব হয়েছে, বাকি জীবন তারা একসাথেই থাকতে চায়। মেয়েটির পারিবারিক অবস্থা ভালো না, গরিব ঘরের 4 বোন, আর ওর বাবারও হাঁপানি রোগ। 3টা মেয়েকে বিয়ে দিতেই পারছে না, তো এখানে একটা বাড়িতে তুলবে মেয়েটিকে। সেই বাড়ির অ্যাডভান্স দিয়ে ফেরার সময় এখানে এসেছে সে। বন্ধুর সাথে গল্প শেষে গিরিজা আবারও বারান্দায় দাঁড়িয়েছে। তার মনে পড়ে যায় সেই যুবক সময়ের কথা। মোহন তখনও তাকে তার গার্লফ্রেন্ডের কথা বলেছিল, এমনকি মোহনের গার্লফ্রেন্ডের সাথে দেখা করাবে বলে নিয়েও যায় এক বাড়িতে। সে বাড়িতে গিয়ে গিরিজা দেখতে পায় গেটে একজন রোগা বয়স্ক লোক দারোয়ানের মতো বসে আছে। ভেতর থেকে একজন মহিলা দরজা খুলে দিয়ে তাদেরকে নিয়ে যায়। এই মহিলার কেউ না, রুনুর মা। আর গেটে বসা রোগা পটকা লোকটি রুনুর বাবা। ভেতরে নিয়ে গিয়ে মোহন গিরিজাকে সেই মহিলার সাথে পরিচয় করিয়ে দেয়। গিরিজা ঘর কোনো স্বভাবের ছেলে, জোর করে এখানে নিয়ে এসেছে মোহন, তবে এরপর মাঝে মাঝে এখানে আসবে। রুনুর মা মোহনকে বলে ভালো করেছো তাকে এনে, এর মানে সম্ভবত একজন কাস্টমার বাড়াতে সে খুশি। রুনু সেখানেই টেবিলে বসে পড়ছিল। ক্লাস 10-এ পড়ুয়া কিশোরী মেয়ে সে। মায়ের কথা মতো 2 কাপ চা বানিয়ে দেয় দুজনকে। কিছুক্ষণ কথা বলে মোহন রুনুর মাকে প্রাইভেট কিছু বলবে বলে ভেতরের ঘরে নিয়ে যায়। সেখানে নারী পুরুষের আদিম চাহিদা পূরণে মেতে ওঠে দুজন। রুনু পড়ার টেবিলে পড়ছে, পাশে চেয়ারে বসে গিরিজা প্রচণ্ড ঘামছে, কারণ সে তো জানে ভেতরে কি হচ্ছে। একটু পর দুজনেই সেখান থেকে বেরিয়ে আসে। রুনুর বাবাও তখন গেটের সামনে আকাশের দিকে অপলোক তাকিয়ে আছে। আসার পথে গিরিজা মোহনের কাছে জানতে চায় যে রুনুও তার মায়ের মতো খারাপ পেশায় কাজ করে কিনা। মোহন হেসে বলে করতেও পারে। গিরিজা তার কল্পনা থেকে বাস্তবে ফিরে আসে। সে বারান্দাতেই দাঁড়িয়ে আছে। ইতোমধ্যেই মোহন আসে বাজার নিয়ে। গিরিজার জন্য আলুর চপও এনেছে, কিন্তু অম্বর এখনো মুরগি নিয়ে আসেনি। মোহন ব্যাগ থেকে মদের বোতল বের করে। এটা কিনতেই তার দেরি হয়েছে, এ পাড়ায় ভালোটা পাওয়া যায় না। কিন্তু গিরিজা বলে সে এখন আর এসব খায় না। এটা বলে কাছেই থাকা জগ গ্লাস দেখিয়ে দেয়। এমন সময় অম্বর বাজার করে ফিরে আসে। গিরিজা অম্বরকে মোহনের সাথে পরিচয় করিয়ে দেয়। রুনু গোসলে গিয়েছে জানতে পেরে অম্বর বাজার নিয়ে রান্নাঘরে চলে যায়। মোহন রুনুর স্বাস্থ্য কামনা করে মদ খাওয়া শুরু করে। তারপর বলতে থাকে যে তার সাথে যে ভাব হয়েছে সে অল্প বয়সী মেয়েটির নাম বুলি। সে খুব ভালো। 6 মাস ধরে পরিচয় হওয়ার পরও মোহন তাকে ছুঁয়েও দেখেনি। এটা শুনে গিরিজা বলে শরীর না ছুঁয়ে কি সুখ পায় সে? তখন মোহন জানায় সবচেয়ে বড় সুখ হচ্ছে বুলির বিশ্বাসে। বুলি মোহনকে প্রচণ্ড বিশ্বাস করে। তখনই গিরিজার মনে হয় বিশ্বাস তো সেও করত মোহনকে। এরপর সে আবারও তার অতীতের ভাবনায় চলে যায়। যখন মোহন আর গিরিজা দুজনেই মেকানিকের কাজ করত, একদিন গাড়ি ঠিক করার সময় গিরিজার গাড়ির লিফট হোলস হয়ে তার উপরে পড়ে যায়। অথচ লিফট চেক করেছিল মোহন নিজেই, আর বলেছিল লিফট একদম ঠিক আছে। সেই অ্যাক্সিডেন্টের পর সবাই মিলে গিরিজাকে হসপিটালে নিলেও গিরিজা তার পাটা হারিয়ে ফেলে, আর সেই থেকেই বিকলাঙ্গ হয়ে আছে গিরিজা। রুনু এসে কথা বলার ভাবনা কেটে যায় গিরিজার। রুনু জানায় অম্বর থিয়েটার দেখার জন্য 3টা টিকিট এনেছে, কিন্তু গিরিজা জানায় সে যাবে না, তার থিয়েটার ভালো লাগে না, তাই তার পাসটা যেন অন্য কাউকে বিক্রি করে দেয়। আর রুনু যেন অম্বরের সাথে গিয়ে থিয়েটার দেখে আসে। রুনু গিরিজাকে জোর করে, কিন্তু গিরিজা তার সিদ্ধান্তে অটল, সে যাবেই না। তাই রুনু খানিকটা অভিমান করেই সেখান থেকে চলে যায়। রান্নাঘরে রুনুর পাশেই বসে আছে অম্বর, আর সে ফুটবল দিয়ে খেলছিল। রুনুও ধমকের সুরে মজা করে বলছিল ফুটবল রান্নায় পড়ে যাবে, আর তেল ছিটকে যদি তার শরীরে পড়ে। এসব বলতে বলতে গিরিজা ওখানকার দরজায় গিয়ে দাঁড়িয়েছে, ওরা কেউই তা খেয়াল করেনি। অম্বরও মজার ছলে বলে তার 3 কুলে বৌদি ছাড়া কেউ নেই, সে বৌদির গায়ে তেল পড়লে সে মরেই যাবে, চাঁদের মতো রূপবতী বৌদি তার। এটা বলে হাসতে হাসতে সে হাতে স্পর্শ করে। এসব দাঁড়িয়ে দেখছিল গিরিজা, কিন্তু এসবে তার একদমই সহ্য হচ্ছিল না, তাই সেখান থেকে নিজের ঘরে চলে যায় সে। তখনও তার কানে আসছে রুনুর হাসি আর অম্বরের দুষ্টু মিষ্টি কথা। অম্বর বলছে এত সুন্দর হাত দিয়ে চড় মারলে কিছু হবে না। রুনু বলছে ছাড়ো ছাড়ো, তার মানে মজার ছলে ওরা একে অপরকে ছুঁয়ে দেখছে। গিরিজা আর ভাবতে পারে না। রুনুর অন্তর্বাস হাতে নিয়ে দেখতে থাকে গিরিজা। নিজেকে আর মানুষ বলে মনে হয় না তার। ফিরে যায় অতীতে। গিরিজা আর মোহন রুনুর মায়ের কাছ থেকেই ফিরছিল। তখন গিরিজা বলে তারা প্রাইভেট রুমে গেলে সে রুমে একা অপেক্ষা করে, এটা তার ভালো লাগে না। এটা শুনে মোহন বলে সেও তো সময় কাটাতে পারে,
মাত্র ৩০০ টাকার ব্যাপার। ব্যাস, মন ঘুরে যায় গিরিজার। সেদিন সে আর ফেরার বাসে ওঠে না, আবারও ফিরে গিয়েছিল রুনুর মায়ের কাছে। রুনুর বাবা সেই গেটেই বসে আছে। গিরিজা রুনুর মাকে গেটে বসে বলে, আমার আপনার সাথে প্রাইভেট কথা আছে। তারপর চলে যায় ভেতরে। গিরিজা যেন সহ্য করতে পারছিল না, ভেতরে গিয়ে জড়িয়ে ধরে রুনুর মাকে। রুনুর মা ইঙ্গিত দেয়, এখানে নয়, ভেতরে, হয়তো পাশের রুমে রুনু ছিল। তারপর কাজ শেষে দ্রুত বেরিয়ে আসে গিরিজা। রুনু দরজায় টোকা দিতেই ঘোর ভাঙে গিরিজার। ইতোমধ্যেই মোহন চলে গিয়েছে, সে খায়নি। অম্বর থিয়েটারে যাওয়ার আগে খাবে। যদি গিরিজা চায় তো এক্ষুনি তাকে খাবার এনে দেবে, আর রুনু পরে খাবে। অনেকটা অভিযোগ নিয়েই কথাগুলো বলে শেষ করে অনু। গিরিজা রুনুকে খেয়ে নিয়ে অম্বরের সাথে থিয়েটার দেখতে যেতে বলে। আর তার যেহেতু থিয়েটার ভালো লাগে না, তাই সে একটা ভালো ঘুম দেবে। কিন্তু রুনু জানায় সে যাবে না থিয়েটার দেখতে, কারণ গিরিজা চায় না সে অম্বরের সাথে যাক। না হলে 3টা পাস এনেছে, গিরিজা অবশ্যই যেত তাদের সাথে। কিন্তু গিরিজা জোর দিয়ে বলে সে চায় রুনু অম্বরের সাথে থিয়েটার দেখতে যাক। তাই রুনু যেন এখন খাবার রেডি করে। আর গিরিজার কথা শুনে রুনু খাবার রেডি করতে চলে যায়। এদিকে বারান্দায় অপেক্ষা করছিল অম্বর। গিরিজা সেখানে যেতেই অম্বর জিজ্ঞেস করে, বৌদি তৈরি হয়েছ কিনা? গিরিজা জানায় সে তৈরি হয়েছে। অম্বর এ সময় আবারও তার ঘরে গরমের সমস্যার কথা জানায়। একটা সিলিং ফ্যান চায় সে, বিনিময়ে অবশ্য ভাড়াও দিয়ে দেবে। এসব বলতে বলতেই ভেতর থেকে রুনুর আওয়াজ আসে, সে তৈরি। অম্বর আরও একবার গিরিজাকে তাদের সাথে যেতে বলে, কিন্তু গিরিজা জানায় বাড়ি একলা থাকলে চুরি হতে পারে, আগে একবার চুরি হয়েছিল। তখন অম্বর বলে সে শুনেছে শিক ভেঙে আগের বার চোর এসেছিল। গিরিজার মনে আবারও সন্দেহ উকি দেয়, শিক ভেঙে চোর ঢুকেছিল সে কথা অম্বরকে কে বলল? নিশ্চয়ই রুনু। যাই হোক, গিরিজা বারান্দা থেকে নিচে তাকিয়ে দেখতে থাকে, হয়তো অম্বর আর রুনু চলে যাচ্ছে থিয়েটার দেখতে। গিরিজা ঘরে চলে যায়। দরজা ভিড়িয়ে জানলার কাছে যেতেই দেখতে পায় সেখানকার লোহার এক্সেলটা নেই। গিরিজার মনে আবারও সন্দেহের ঢেউ হয়েছে। বিছানায় না শুয়ে আবারও চলে যায় বারান্দায়। তার মনে হয় রুনু বদলে গেছে, তার মতো অচল লোকের সাথে রুনু বদলে গেছে। অথচ তাদের শুরুটা তো অন্যরকম ছিল। গিরিজার মনে পড়ে সেই দিনের কথা, যেদিন তারা প্রথমবারের মতো বাইরে দেখা করেছিল। সেদিন গিরিজা অনেক আগেই দেখা করার স্থানে চলে গিয়েছিল, আর রুনুর আসতে দেরি হবে বলে রুনু তার এক বন্ধুকে পাঠিয়েছিল খবরটা জানাতে। রুনুর বন্ধু বানি এসে বলেছিল গিরিজা যেন সেখানেই ওয়েট করতে থাকে, একটু দেরি হলেও রুনু অবশ্যই আসবে। বানির কথাতেই সে জানতে পেরেছিল যে রুনুর সাথে কখনোই কেউ দেখা করতে আসেনি, গিরিজাই প্রথম কেউ। এসব ভাবতে ভাবতেই গিরিজা খেয়াল করে রুনু বারান্দায় এসেছে, তার মানে রুনু থিয়েটারে যায়নি। রুনু জানায় তার মাথা ব্যথা শুরু হয়, সে যায়নি। গিরিজা রুনুকে বসতে বলে আবারও স্মৃতিচরণে চলে যায়। সেদিন রুনু একটু দেরি করে দেখা করতে এসেছিল, এসেই বাসে উঠে যাওয়ার জন্য তাড়াহুড়া করতে থাকে। কিন্তু গিরিজা বলে রুনু তো কোনো ভুল কিছু করছে না, তাহলে এত ভয় পাওয়ার কি আছে? তারা দুজন হেঁটে হেঁটে সবার সামনে দিয়ে বুক ফুলিয়ে যাবে। তবে সেদিন গিরিজা রুনুকে একজনের ব্যাপারে সাবধান করেছিল। গিরিজা বলেছিল কাউকে কোনো ভয় নেই, শুধু মোহনের থেকে সাবধান থেকো। বারান্দা থেকে রুনু চলে যাচ্ছিল, তখন সম্বিত ফিরে আসে গিরিজার। সে রুনুকে আবারও বসতে বলে। রুনু তাকে জানায় সে অম্বরকে এ বাড়িতে ছেড়ে দিতে বলেছে। কথা বলেই রুনু রুমে চলে যায়। গিরিজাও হন্তদন্ত হয়ে ঘরে আসে। সে জানতে চায় রুনু অম্বরকে কোন অজুহাত দিয়ে চলে যেতে বলেছে। রুনু জানায় সে অম্বরকে বলেছে ওই ঘরটা তাদের নিজেদেরই দরকার, আর ডক্টর গিরিজাকে নির্জনে থাকতে বলেছে, তাই তারা আর ভাড়াটিয়া রাখবে না। কিন্তু অম্বর এসব কথা বিশ্বাস করেনি, সে তাদের আসল ব্যাপারটা ধরতে পেরেছে। কথা শুনে গিরিজা কিছুটা উত্তেজিত হয়ে যায়। সে আসলে এমনটা চায়নি। কেন অম্বরকে চলে যেতে বলেছে? মাসে 500 টাকা ভাড়া আসে অম্বরের থেকে। রুনু বলে সে চালিয়ে নেবে, আগে যেভাবে চালিয়ে নিত। অম্বরকে সরিয়ে দেওয়া ছাড়া তার উপায় ছিল না। এসব বলে রুনু সেখান থেকে চলে যায়। এসব শুনে গিরিজার নিজেকেই খুব ছোট মনে হতে থাকে, কিন্তু সে তো এমনটাই চেয়েছিল। কিন্তু এখন এমন অস্বস্তি বোধ হচ্ছে কেন? সে মোহনের আনা মদের বোতলটি কষ্ট করে হাতে তুলে নেয়, ধীরে ধীরে চলে যায় বারান্দায়। তারপর অনেক দিন পর আজ সে মদ খায়, যেন জীবন থেকে একটু দূরে থাকতে চাইছে সে। বারান্দায় থাকতে থাকতেই অনেকটা রাত হয়ে যায়। তখন সে দেখতে পায় অম্বর গোসল সেরে এসে বারান্দায় কাপড় দিয়ে গেল। মুহূর্তেই গিরিজার মনে আবারও সন্দেহ দেখা দেয়। তার মনে হয় বাথরুমে এখন রুনু আছে। মাতাল অবস্থাতেই ক্র্যাচে ভর করে বাথরুমে চলে যায় গিরিজা। বাথরুমের দরজা থেকে ডাকলেও ভেতর থেকে কেউ সাড়া দেয় না। একটু জোরে ধাক্কা দিতেই দেখা যায় বাথরুম খোলাই ছিল। গিরিজা ভেতরে গিয়ে দেখে কেউ নেই, কিন্তু হঠাৎই স্লিপ খেয়ে পড়ে যায় গিরিজা।
পরদিন রুনু হসপিটালে গিয়ে দেখতে পায় গিরিজার কাছ থেকে পুলিশ চলে যাচ্ছে। পুলিশ জানতে এসেছিল গিরিজাকে কেউ মারতে চেয়েছিল নাকি সে একাই পড়ে গেছে। গিরিজা কিছুই বলেনি, কারণ তার পা অচল, তার উপর মদ খেয়েছিল, পড়ে যাওয়াটাই তো স্বাভাবিক। রুনু বলে বাথরুমের পানিতে সাবান ছিল, যার কারণে সে পড়ে গেছে। কারণ সে আর অম্বর যখন গিরিজাকে তুলতে গিয়েছিল তখন অম্বরও পিছলে গিয়েছিল। হয়তো রুনু কাপড় কেচে পানি ধুতে ভুলে গিয়েছিল। কিন্তু গিরিজার সন্দেহের চোখে বলে, তুমি তো এসব ব্যাপারে খুঁতখুঁতে, তাহলে আজ হঠাৎ ভুলে গেলে কেন? তাছাড়া রুনু নিজে গিরিজার পড়ে যাওয়ার আওয়াজ শুনেনি, অম্বর শুনে তাকে বলেছে। এ কথার পিছে গিরিজা প্রশ্ন করে, অম্বর কি তোমার ঘরে ঢুকে তারপর খবরটা দিল? অর্থাৎ এখানে গিরিজার সন্দেহ হলো অম্বর তখন রুনুর ঘরে ঢুকেছে, নাকি আগে থেকেই সে ওই ঘরে ছিল। রুনু বুঝতে পারে গিরিজা তাকে সন্দেহ করে এসব কথা বলছে, তবুও সে চুপ থেকে অল্প কথায় উত্তর দেয়। তারপর বলে গিরিজাকে হসপিটালে কয়েকদিন থাকতে হবে, আর অম্বরকে আরও কিছুদিন তাদের বাসায় থাকতে বলেছে রুনু, যাতে গিরিজাকে সে সাহায্য করতে পারে। এবার গিরিজা বলে পুলিশ জানতে চেয়েছিল কেউ তাকে মেরেছে কিনা। তাদের জানালার পাশে রাখা লোহার এক্সেলের রকটা খুঁজে পাওয়া যাচ্ছে না। অম্বর হয়তো জানে সেটি কোথায় আছে। রুনু বুঝতে পারে গিরিজা কি চিন্তা করছে। গিরিজা ভাবছে রুনু ইচ্ছে করে বাথরুমে সাবান পানি লেপটে রেখেছে, আর অম্বর সে লোহার রড দিয়ে তার মাথায় মেরেছে। তাই রুনু রেগে কঠিন কথা বলে, আর বলে তোমার এই খারাপ চিন্তাটা খুব ভয়ঙ্কর। এটা বলেই রুনু সেখান থেকে চলে যায়। সেদিন রাতে রুনুর আমরা অন্য একটা রূপ দেখতে পাই। রুনু বলেছিল সে অম্বরকে বাড়ি থেকে চলে যেতে বলছিল, কিন্তু সত্যিটা অন্যরকম ছিল। আর যেহেতু বাড়িতে গিরিজা ছিল না, রুনু আর নিজেকে লুকিয়ে রাখে না। অম্বরের ঘরে গিয়ে অম্বরকে ধরে আহাজারি শুরু করে দেয়। অম্বর কি এখানে তার জন্য থাকতে পারে না? কেন অম্বর চলে যাবে? একটা নারী হিসেবে অম্বরকে ধরে রাখার মতো কিছুই কি তার নেই? সে তার জীবনের পুরনো কথা বলতে থাকে তাকে। খুব বিভীষিকাময় শৈশব ছিল তার। সে শৈশবে তার মাকে যেভাবে দেখেছে তাতে সে বহুবার আত্মহত্যা করতে চেয়েছে। এরপর গিরিজার সাথে সে বাঁচতে শুরু করেছিল, কিন্তু বিধাতা সেই সুখটাও রাখেনি। অ্যাক্সিডেন্টের পর গিরিজা শুধু পা হারায়নি, মন যৌবন সবই প্রায় হারিয়ে ফেলেছে। একটা অসুস্থ খিটখিটে মানুষের সাথে বাঁচতে বাঁচতে সে নিজেই ভেতর থেকে লাশ হয়ে গিয়েছে। তারপর অম্বরকে দেখে সে আবারও নতুন করে নিঃশ্বাস নিতে শিখেছে, আবারও বাঁচতে চেয়েছে। সে 500 টাকার জন্য অম্বরকে থাকতে দেয়নি, সে নিজে বাঁচার জন্য অম্বরকে জায়গা দিয়েছে। তার এই কঠিন জীবনে তার কি ভুল ছিল? সে তো শুধু বাঁচতে চায়, আর তার শাখা সিঁদুর সব মিথ্যা। গিরিজাকে অনেকবার বলার পরও সে এখন পর্যন্ত রুনুকে বিয়েও করেনি। তাদের মাঝে সত্যিকারে কোনো সম্পর্কই নেই। অম্বর রুনুকে বুকে জড়িয়ে শান্ত করতে থাকে। সে দূরে গেলেও বৌদির পাশেই থাকবে। কয়েকদিন পর গিরিজাকে হসপিটাল থেকে বাড়িতে আনা হয়। গিরিজা সেই বারান্দায় হাঁটাহাঁটি করছিল। শুধু এই বারান্দাটিকেই তার নিজের মনে হয়। হঠাৎই নিচের দিকে তাকিয়ে খেয়াল করে মোহন তার স্কুটি করে যাচ্ছে। গিরিজা বুঝতে পারে মোহন বুলির কাছে যাচ্ছে। বুলিকে এখানেই কোনো বাড়িতে রেখেছে সে। বুলি এখন কিশোরী, ঠিক যেমন কিশোরী বয়সে রুনু তার কাছে এসেছিল। রুনু হঠাৎ করেই সেদিন এসে তার ঘরের কড়া নেড়েছিল। ভেতরে ছুকে বলেছিল, চলে এলাম, এখন থেকে এখানেই থাকবো। সেদিন রুনুকে দেখে গিরিজা প্রচণ্ড খুশি হয়েছিল। রুনুর হাতে চা খেয়ে তাকে কাছে টেনে নিতে চেয়েছিল, কিন্তু কিশোরী রুনু লজ্জা পেয়ে ছুটে পালিয়েছিল। বারান্দায় দাঁড়িয়ে গিরিজা যখন এসব ভাবছিল তখন রুনু চলে আসে। রুনু বলে সে অফিসের কাজে যাচ্ছে, গিরিজা যেন ঠিকমতো ঔষধ খেয়ে নেয়। রুনু চলে যেতেই গিরিজার মনে আবারও সন্দেহ মাথা চাড়া দিয়ে ওঠে। আজকেই সে হসপিটাল থেকে ছাড়া পেয়ে এসেছে, রুনু আজই অফিসে যাচ্ছে। তাকে একটু সময় দিলে কি হতো? নাকি রুনু অম্বরের কাছে যাচ্ছে? এসব ভেবে কষ্ট পায় গিরিজা। তারপর হঠাৎ মনে হয় মোহন বুলেকে যে বাড়িতে রাখে সেই বাড়িতে যাবে সে, তাহলে তার খানিকটা সময় কেটে যাবে। ক্র্যাচে ভর করে হেঁটে হেঁটে চলে যায় মোহনের নতুন বাড়িতে। একজন বয়স্কা মহিলার থেকে জেনে নেয় নতুন ভাড়াটিয়া কোন রুমে উঠেছে। এরপর সে ঘরে নক করতেই দরজা খোলে মোহন। মোহন তো গিরিজাকে দেখে অবাক। এই ভর দুপুরে মাথায় ব্যান্ডেজ নিয়ে কেউ রাস্তায় বেরোয়, আর মাথার চোটই বা লাগলো কি করে? গিরিজা বলে একা একা দুপুরে কাটানো কঠিন, আর চোট লেগেছে বাথরুমে পড়ে গিয়ে, এজন্য কয়েকদিন তাকে হসপিটালে থাকতে হলো। এই সময় মোহনের থেকে সে জানতে পারে রুনুকে নাকি মোহন দেখে এসেছে রুনুর অফিস থেকে অনেক দূরে খয়েরি শাড়ি পরা। গিরিজা বুঝতে পারে সেটা সত্যিই রুনু, কিন্তু মোহনকে বলে ওটা রুনু নয়, কারণ রুনু সাদা শাড়ি পরে অফিসে গিয়েছে আজ। তারপর কথা ঘুরিয়ে বলে তার খুব চা খেতে ইচ্ছে করছে, বলেই সে এখানে এসেছে। গিরিজা ভেতরে গিয়ে দেখতে পায় বুলি বিছানায় বসে পড়ছে। মোহন বুলিকে চা করতে পাঠায়। তারপর বলে বুলির জন্য একটা মেয়ে মাস্টার রাখতে হবে। মোহন নিজে তো পড়তে জানে না,
গিরিজার মনে হয় ছেলে মাস্টার ভালো পড়ায়, কিন্তু পুরুষ তো পুরুষের মন জানে। যাই হোক, মোহন গিরিজার চোটের ব্যাপারে জানতে চায়। গিরিজা জানায় বাথরুমের ট্যাপের উপরে পড়ে ক্ষতটা হয়েছে, আর পুলিশ ভেবেছে কেউ তাকে লোহার ডান্ডা দিয়ে আঘাত করেছে। মোহনের আনা মদ খেয়েই সে সেদিন বেসামাল হয়ে পড়ে গিয়েছিল। তাদের কথাবার্তা থেকে জানা যায় রুনুর বাবা অনেকদিন আগেই গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। এই খবরটা মোহন গিরিজাকে দিয়েছিল, কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো এই খবর শুনে রুনু সেদিন কাঁদেনি। রুনু শুধু বলেছিল সে মরে গিয়ে বেঁচে গেছে, আর একদিন মাঝরাতে কাঁদতে কাঁদতে বলেছিল তার মায়ের খারাপ অবস্থার জন্য দায়ী ছিল তার বাবার অক্ষমতা। এসব বলতে বলতেই গিরিজার মাথায় যন্ত্রণা শুরু হয়। মোহন ট্যাবলেট আনতে ওঠে, তখনই গিরিজা খেয়াল করে তার সেই লোহার রডটা মোহনের ঘরেই রয়েছে। সাথে সাথে তার অনুশোচনা শুরু হয়। রডটা মোহন চুরি করে এনেছে, অথচ সে রুনু আর অম্বরকে নিয়ে কত খারাপ চিন্তা করেছে। এখানে রুনুকে সে এখন কি বলবে? নিজেকেই নিজে ধিক্কার দেয়। এসব ভাবতে ভাবতে ব্যথার ট্যাবলেট এনে দেয় মোহন, আর বুলি চা নিয়ে আসে। চা খেতে খেতে বুলির সাথে গিরিজার পরিচয় করিয়ে দেয় মোহন। বুলিকে গিরিজার সম্পর্কে আগে থেকেই সব বলেছে মোহন। তারা একসাথে কাজ করত, তার সুন্দরী স্ত্রী চাকরি করে, এই সব কিছু। গিরিজাও তার বাড়িটা একদম কাছে এবং কোথায় কেমন তা জানিয়ে দেয়। বুলি বুঝতে পারে গিরিজার বাড়ি এ বাসা থেকে বেশি দূরে না। একটু পরে তারা উঠে পড়ে, কারণ মোহনের কোথাও কাজ ছিল। বেরোনোর আগে মোহন বাথরুমে যায়, তখন অনিচ্ছাকৃতভাবে বুলির থেকে গিরিজার স্ক্র্যাচে ধাক্কা লেগে গিরিজার কপাল লেগে যায়। বুলি হচ্চকিত হয়ে জানতে চায় গিরিজার ব্যথা লেগেছে কিনা। গিরিজা বলে ব্যথা লাগেনি। গিরিজার পিঠে বুলির হাত ছিল। মোহন অন্য ইঙ্গিতে বুলির হাত ছয়। বুলির সঙ্গে সঙ্গে হাত সরিয়ে নেয়। ঘর থেকে বেরোনোর সময় গিরিজা বলে আবার আসবো। বুলি মাথা নাড়ায়, সেও চায় গিরিজা আসুক। গিরিজা বাড়ি ফিরে দেখে রুনু এখনও আসেনি। তখন সে বসে বসে চিন্তা করে মোহন রুনুকে অন্য জায়গায় দেখেছে। তবে কি রুনু অম্বরের সাথে সিনেমায় গিয়েছে, তারপর রেস্টুরেন্টে? অফিসে তো এতক্ষণ থাকার কথা না, রাত হয়ে গেছে এখন। তারপর তার মনে হয় বুলির সময় কাটে কিভাবে? মোহন যখন থাকে না তখন কি বুলি শুধুই বই পড়ে? এসব ভাবতে ভাবতেই রুনু চলে আসে। ফিরতে দেরি হয়েছে বলে রুনু খুব দুঃখ প্রকাশ করে। সারাদিনে গিরিজার কোনো সমস্যা হয়েছে কিনা তা জানতে চায়। তারপর তার দেরি হওয়ার কারণটা ব্যাখ্যা করতে থাকে। অফিসের কাজ শেষে সে বাজারে গিয়েছিল। সেখান থেকে দুটো কাপড় এনেছে গিরিজার জন্য, রিজেক্ট কাপড়, তাই কম দামে পেয়েছে। পকেটের কাছে একটু ছেঁড়া, সেটা সেলাই করলেই বোঝা যাবে না। গিরিজা জানতে চায় জামা কেনার জন্য রুনুর সাথে কেউ গিয়েছিল কিনা। সে আসলে অম্বর গিয়েছিল কিনা সেটা জানতে চায়। রুনু জানায় সবিতা নামের এক বান্ধবী গিয়েছিল। তারপর গিরিজাকে চা করতে বলে সে চেঞ্জ করতে যায়। যদিও গিরিজা নিজেই চা করতে চেয়েছিল, তবু এখন ব্যাপারটা সে নেগেটিভলি ভাবতে থাকে। তার মনে হয় রুনু কেন তাকে একবার বাইরে নিয়ে গিয়ে একসাথে কচুরি খেতে চাইল না। নিশ্চয়ই রুনু অম্বরের সাথে রেস্টুরেন্টে খেয়ে এসেছে। একটু পর তারা দুজনে বারান্দায় গল্প করতে বসে। রুনু জানতে পারে গিরিজা দুপুরে ঘুমায়নি। গিরিজা বলে সে সারা দুপুর ভেবেছে রুনুকে সে খুশি করতে পারে না। সে যদি স্বাবলম্বী হতো, সুস্থ সবল থাকতো, সব কিছু সে করত। রুনু সম্পূর্ণ তার উপর নির্ভর করে বেঁচে থাকত। কিন্তু এগুলো শুধু ভাবা যায়, বাস্তবে সে নিজেই রুনুকে ভর করে বেঁচে আছে। নিজের দিকে তাকিয়ে সে বুঝতে পারে রুনু সুখী না। রুনু যখনই বাড়ি থেকে বেরিয়ে যায় তখনই সেখানে তার ভয় শুরু হয়। এটা ভেবেছে এটাই তো স্বাভাবিক। এত কিছুর মধ্যেও সে রুনুকে ভালোবাসে, এটা একটা কঠিন সত্য। মানুষ একলা থাকলে সে ভাববে, তাই তো গিরিজাও ভাবে, তার এই বিকলাঙ্গ শরীর নিয়ে ভাবে। এসব শুনে রুনু বলে তোমাকে একা থাকতে হবে না, আমি চাকরি ছেড়ে দেব। গিরিজা বলে বাস্তবতা এরকম না, রুনুকে চাকরি করতে হবে, তাদের দুনিয়া আলাদা। রুনু বাইরে চাকরি করে, তার মতো সুস্থ মানুষ এতটুকুতে নিজেকে আবদ্ধ রাখতে পারবে না। এই বারান্দাতে গিরিজার মতো পঙ্গুরি জীবন পার হয়। গিরিজার মাঝে মাঝে রুনুর বাবার কথা মনে পড়ে। কিছু না করে আকাশের দিকে তাকিয়ে সময় পার করতেন। আসলে একাকী সময় কাটানো খুবই কষ্টকর। রুনু এসব শুনে খুব কষ্ট পায়। সে বলে তারা অন্য কোথাও ঘর বাঁধবে। গিরিজার মনকে সান্ত্বনা দেওয়ার জন্য বলে গিরিজাও তো আবার কাজ করতে পারবে। কারখানার কাজ যদি একেবারে ভুলে গিয়েও থাকে, মোহনবাবুর কারখানায় গিয়ে কয়েকদিন বসে কাজ দেখুক না, কয়েকদিন কাজ দেখলেই সব মনে পড়ে যাবে। গিরিজা বলে ওখানে বসলে তার অনেক কিছুই মনে পড়ে যাবে। এখানে আমরা জানতে পারি যে গিরিজার অ্যাক্সিডেন্ট কোনো সত্যিকারের অ্যাক্সিডেন্ট ছিল না। মোহন আগে থেকেই জানত যে লিফটের সমস্যা আছে। মোহন জেনে শুনে গিরিজাকে সেই গাড়ির নিচে কাজ করতে পাঠিয়েছিল। হয়তো মোহন চেয়েছিল অ্যাক্সিডেন্ট হোক আর গিরিজা মারা যাক, কারণ রুনুর প্রতি মোহনের দুর্বলতা ছিল, যদিও সেটা অনেকদিন আগের কথা। এ সময় আমরা আরও একটা কঠিন সত্য জানতে পারি।
রুনুর মায়ের মৃত্যু 2 মাস পর গিরিজার কাছে রুনু এসেছিল। তাহলে সেই 2 মাস রুনু কিভাবে বেঁচেছিল? প্রশ্নটা গিরিজা রুনুকে করলেও অনুমানে উত্তর নিজেই দিয়ে দেয়। রুনুও স্বীকার করে নেয় সে 2 মাস মোহনকে শরীর দিয়ে নিজেকে বাঁচিয়েছে। 2 মাস তো হাওয়া খেয়ে বাঁচা যায় না। সে সময় রুনুর কাছে বেঁচে থাকাটাই বড় মনে হয়েছিল। মোহন তাকে টাকা দিত, সে ওভাবেই শোধ করত। তাদের মাঝে কোনো ভালোবাসা ছিল না, শুধু লেনদেন ছিল। এখন সে গিরিজার সাথে থাকে, তবে তখন মোহনের সাথে থাকা আর এখন গিরিজার সাথে থাকা দুটো সম্পূর্ণ আলাদা। এখন রুনুর মনে হয় সে কিছু একটা করছে, যেন বেঁচে আছে। এটা তার জীবনের তৃপ্তি। সে এখন কাজ করে, তবে সে কাজে তার বিরক্তি আসে না, কারণ তার উদ্দেশ্য ভালো। তার কাছে তার জীবনের একটাই সবচেয়ে ভালো সময়। এসব শুনে গিরিজা বলে রুনুর ভয় হচ্ছে কিনা, কারণ রুনু আর মোহনের সত্যিটা তো সে জেনে গেল। রুনু জানায় সে ভয় পাচ্ছে না, কারণ সে জানে সবকিছুর পরও গিরিজা তাকে গ্রহণ করবে, কারণ গিরিজা তাকে ভালোবাসে। এ সময় গিরিজা তার জীবনের এক জঘন্য সত্যি জানায় রুনুকে। একদিন দুপুরে সে রুনুর মায়ের সাথে প্রাইভেট সময় কাটিয়েছিল। রুনু উত্তর দেয় সে এটা আগে থেকেই জানে। এরপর একদিন গিরিজা হাঁটতে হাঁটতে আবারও বুলির বাসায় যায়। দরজা খুলে দেয় বুলি। এ সময় বুলি বাড়িতে একাই থাকে। গিরিজা বলে সে চা খেতে এসেছে। বুলি তাকে ভেতরে নিয়ে যায়। বুলি ইতোমধ্যে পাশের বাসার একটা ছোট বাচ্চার সাথে বন্ধুত্ব করে ফেলেছে। তাকে মাঝে মাঝেই লজেন্স দেয়। একা সময় কাটানোর চেয়ে বাচ্চাদের সাথে সময় কাটাতে ভালো লাগে তার। গিরিজা জানায় তারও তো একই সমস্যা, সময় কাটানো। বলতে বলতে গিরিজা দুটো ডিম বের করে দেয়। আসার সময় বাজার থেকে কিনে নিয়ে এসেছে সে। বুলিকে বলে অমলেট বানিয়ে দিতে। রান্নাঘরে বুলি অমলেট বানাচ্ছিল, আর সেখানে দাঁড়িয়ে গল্প করছিল গিরিজা। বুলি বলে গিরিজা চাইলে পুতুল বানানোর মতো হাতের কাজ করতে পারে, এতে তার সময়ও কাটবে, হাতে কিছু টাকাও আসবে। তাছাড়া বুলি বাটিকের কাজ জানে, গিরিজা চাইলে তাকে শিখিয়ে দেবে। এটা শুনে খুশি হয় গিরিজা। এরপর তারা নিজেদের অ্যাক্সিডেন্ট নিয়ে কথা বলে। বুলি 13 বছর বয়সে চোখ হারিয়েছে। তখন পক্স হয়ে তার এক ভাই মারা গিয়েছে, আর সে তার এক চোখ হারিয়েছে। এজন্য আগে তার সমস্যা হতো, তবে এখন হয় না। গিরিজাও তার অ্যাক্সিডেন্টের কথা বলে। 15 বছর হলো সে তার পা হারিয়েছে। তার খুব ছুটতে ইচ্ছে করে, লাফাতে মন চায়, কিন্তু পারে না। এটাই তার সমস্যা। এবার বলি তার ছোটবেলার গল্প বলে। তারা বাঙালি, রিফিউজি হয়ে দেশে এসেছে। এখানে এসে তার মা অন্যের বাড়িতে কাজ করত, আর বুলি তার মাকে সাহায্য করত। তবে বুলিকে কেউ কখনো ভালোবাসেনি, আর বুলি নিজেই নিজেকে ভালোবাসে না। তার নিজেকে ভালোবাসার কোনো কারণও খুঁজে পায় না সে। মানুষ একটা আস্ত পুরো মানুষকে ভালোবাসে, সে তো আস্ত নয়, অর্ধেক। এরপর একটু কঠিন স্বরে বলে সে কাউকে ভালোবাসা দেবেও না, নেবেও না। ইতোমধ্যে অমলেট তৈরি হয়ে গেলে দুজনে খেতে খেতে আবারও গল্প শুরু করে। মোহন এক পর্যায়ে বলে যে সে ভালো রাঁধতে পারে। এটা শুনে বুলি বলে তাহলে তো তার হাতের পোলাও বিরিয়ানি খাওয়ার জন্য একদিন তার বাসায় যেতে হবে। গিরিজার ভালো লাগে, কারণ 15 বছর হলো তার বাড়িতে কোনো মেয়ে যায়নি। এটা গিরিজার মনে জমে থাকা দুঃখের ভাব। গল্প শেষে বাড়ি ফেরার জন্য উঠে দাঁড়ায় গিরিজা। হঠাৎ বুলিকে বুকে জড়িয়ে গিরিজা বলে উঠছে, আমরা 2 ভাঙা মিলে কি আস্ত হতে পারি না? 2 অর্ধেক মিলে কি এক হয়ে যেতে পারি না? বলি তুমি নিজেকে কুৎসিত ভেবো না, তুমি সত্যি অনেক সুন্দর। বুলি জানতে চায় তারা কি ভালোবেসে এক হবে? গিরিজা বুলির মুখে হাত বুলিয়ে সেখান থেকে চলে যায়। সেদিন রাতে গিরিজা ঘুমাতে পারে না। ভোর হওয়ার জন্য ওয়েট করতে থাকে। রুনু তাকে ঘুমাতে বলে, কারণ ভোর হতে এখনো অনেক দেরি। গিরিজা রুনুর কাছে জানতে চায় সে এরকম আস্ত মানুষ হয়ে তার মতো অর্ধেক মানুষের সাথে থাকতে থাকতে হাঁপিয়ে ওঠে না। রুনু তাকে এসব চিন্তা না করে ঘুমাতে বলে। পরদিন বুলি আসে গিরিজার বাড়িতে। গিরিজা খুব খুশি। সে বুলিকে বারান্দায় নিয়ে যায়, তার নিজের চিরচেনা বারান্দা। বুলি পাশের ঘর থেকে কে থাকে তা জানতে চায়। গিরিজা জানায় ওই ঘরে তার এক ভাই ভাড়া থাকে, তবে খুব শীঘ্রই চলে যাবে। বুলি জানায় সে এখানে আবারও আসবে। তার কোনো বন্ধু নেই, কারণ সে কারোর সাথে মিশতে পারে না। গিরিজাও তাই, তারও তো কথা বলার জন্য কেউ নেই, দুজনেই নিঃসঙ্গ। তারপর বুলি জানায় সে গিরিজার প্রস্তাবটা ভেবে দেখেছে। গিরিজা ঠিকই বলেছিল। বুলি তার জীবনের প্রেমের গল্পটা গিরিজাকে বলে। তার একজন প্রেমিক ছিল, যে কিনা বুলির এই চেহারা হওয়ার পর তাকে ছেড়ে চলে গিয়েছিল। বুলি তখন আত্মহত্যার কথা ভেবেছিল, কিন্তু পরে বুঝতে পারে যদি আত্মহত্যা করে তাহলে তার উপকারের জন্যই করবে, এমনি এমনি কেন আত্মহত্যা করবে সে? এবার বুলি নিজের বাবার গল্প শুরু করতেই নিচ দিয়ে মোহনকে স্কুটি নিয়ে বাসায় যেতে দেখে। বুলি আর সেখানে দেরি করে না, আরেকদিন আসবে বলে দ্রুত চলে যায়, কারণ সে মোহনকে ভীষণ ভয় পায়। রাতে রুনু বাসায় ফিরে গিরিজাকে চুপচাপ বিছানায় বসে থাকতে দেখে। রুনু তাকে রেস্ট নিতে বলে লাইট অফ করে চলে যায়। সে রাতে গিরিজা এক ভয়ঙ্কর স্বপ্ন দেখে।
সে স্বপ্ন দেখে বারান্দা থেকে পড়ে যাচ্ছে। গিরিজার ঘুম ভেঙে যায়। ঘুম থেকে জেগে সে পাশে রুনুকে দেখতে পায় না। অমনি গিরিজার মনে হয়, রুনু কোথায় গেল? রুনুকে অম্বরের ঘরে গিয়ে অম্বরকে জড়িয়ে ধরে শুয়ে আছে। এটা ভাবতেই গিরিজা বিছানা থেকে মেঝেতে ছেঁচড়ে নেমে আসে। হাতে ভর করে ঘরের বাইরে যেতে থাকে। পরদিন গিরিজা আবারও বুলির বাড়িতে যায়। বুলি পাশের বাসার বাচ্চাটির সাথে সময় কাটাচ্ছিল। গিরিজাকে যেতে দেখেই বাচ্চাটাকে তার দাদি ডাকতে থাকে। বাচ্চাটি চলে যায়। বুলি গিরিজাকে বসিয়ে টেবিল ফ্যান ছেড়ে দেয়, কারণ ঘাম দেখলে বুলির অস্বস্তি হয়। গিরিজা বুলিকেও পাশে বসতে বলে। অন্যদিকে রুনুকে দেখা যায় অম্বরের সাথে। তারা রেস্টুরেন্টে বসে চা খাচ্ছিল। অম্বর জানায় তার স্পোর্টস কোটায় চাকরি হয়েছে, তাই তাকে এখান থেকে চলে যেতে হবে। এখান থেকে সে তার টিমমেটের সাথে মেসে থাকবে। আজই এখান থেকে চলে যাবে সে। তার জিনিসপত্র অন্যদিন নিয়ে যাবে। তবে রুনুর যে কোনো প্রয়োজনে সে আবারও আসবে। এটা বলে অম্বর সেখান থেকে চলে যায়। রুনু সেখানেই চুপচাপ বসে থাকে। এদিকে গিরিজা বুলির সৌন্দর্যের প্রশংসা করছিল। সে বুলিকে কালো চশমা পরতে বলে, এতে তাকে ভালো লাগবে। গিরিজা আস্তে আস্তে বুলিকে কাছে টেনে নেয়। সে বুলির থেকে কিছু নিয়ে বাঁচতে চায়। এভাবে সে মৃত হয়ে বাঁচতে চায় না। বুলিকে বুকে টেনে নিয়ে দুজন একে অপরের দুঃখ বোঝার চেষ্টা করে। তারপর তারা একে অপরের সাথে মিশে যাওয়ার জন্য প্রস্তুত হয়। আজ তারা হারিয়ে যাবে। ঠিক এই ঘনিষ্ঠ মুহূর্তে ঘরে প্রবেশ করে মোহন। সে চিৎকার করে বুলিকে নষ্ট বলে গালি দিতে থাকে, এমনকি বুলিকে আঘাত করে বসে। গিরিজাও নিজের নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে ক্র্যাচ দিয়ে, তারপর সে লোহার রড দিয়ে মোহনের মাথায় আঘাত করে বসে। মোহন সেখানেই মারা যায়। বুলি ভয় পেয়ে যায়। হঠাৎ কি থেকে কি হয়ে গেল। সে দরজা দিতে চায়, কিন্তু গিরিজা বাধা দেয়। সে বলে, আজ না হয় কাল পুলিশ আসবে, তাদের ধরবে। কিন্তু বুলি যা দেখেছে তাই যেন বলে। বুলি অপরাধ ভাগাভাগি করতে চাইলেও মোহন একা দোষ নেওয়ার কথা বলে। বুলি খুবই ভয় পাচ্ছে। গিরিজা বুলিকে সাথে নিয়ে ঘর থেকে বেরিয়ে যায়। ঘরে তালা দিয়ে চাবিটি ফেলে দেয় অনেক দূরের রাস্তায়। তারপর বুলিকে বাসে তুলে দেয় বাড়িতে ফেরার জন্য। গিরিজা নিজের বাড়িতে চলে আসে। সে চিন্তা করে মোহনের লাশ তদন্ত করে পুলিশ তার কাছে পৌঁছাতে কয়দিন দেরি হবে। ততদিন সে তার আপন বারান্দায় সময় কাটাতে চায়। সে রাতে রুনুকে আয়নার সামনে দাঁড়িয়ে কাঁদতে দেখা যায়। তার এই শাখা সিঁদুর শুধুই ফাঁকি, শুধুই মিথ্যে। এসব তার লোক দেখানো। তার জীবনের 3টা পুরুষের কেউই তাকে চিনতে পারেনি। সেও কাউকে চিনতে পারেনি। সে জানে না বাবা কেমন, সে জানে না স্বামী কেমন, সে জানে না প্রেমিক কেমন। সে তাদের চিনতেই পারেনি। এসব ভেবে গিরিজা আর রুনু শুয়ে পড়ে। কিন্তু গিরিজার ঘুম আসছে না। কদিন পর গিরিজা সেই বারান্দাতেই দাঁড়িয়ে আছে। রুনু এসে পাশে দাঁড়াতেই বাড়ির নিচে পুলিশের গাড়ি আসতে দেখে। রুনু ভাবে হয়তো অন্য কোনো বাড়িতে পুলিশ এসেছে, কিন্তু গিরিজা বলে পুলিশ তাকেই নিতে এসেছে। সে চলে যাবে পুলিশের সাথে। ফিরতে দেরি হলে রুনু যেন তার জন্য আর অপেক্ষা না করে। এটা বলেই গিরিজা চলে যায়। রুনু রাস্তায় চলে আসে। সে এখনও জানে না কি ঘটে গেছে। আর এখানেই শেষ হয় জীবন থেকে গল্প নিয়ে নির্মিত মুভি বারান্দা।